আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি প্রতিদিন ম্যানেজিং ডিরেক্টর ট্রাভেল কাউন্সিল লিমিটেড। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করবো তা হচ্ছে ইভি3 আনস্কিল্ড এই বিষয়ের আপডেট সম্পর্কে। কারণ রিসেন্টলি ভিসা বুলেটিংয়ে ইভি3 নিয়ে অনেকগুলো বা বর্তমান সময়ে ইভি3 নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে, ইভেন আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে বা বাংলাদেশেও এটা নিয়ে অনেকে প্রচার প্রচারণা চালাচ্ছে বা অনেকেই এই ফলস বা মিস ইনফরমেশনের শিকার হচ্ছে। তো এর পাশাপাশি আমরা যখন এটা নিয়ে আলাপ করছি, তো আমরা আগে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে আমরা কোনো অ্যাটর্নি নই, শুধু আমাদের এক্সপিরিয়েন্স এবং নেট থেকে আমরা বা ওভারঅল আমাদের পরিচিতর মধ্যে যে ইনফরমেশনগুলো আমরা পাই এটা আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা যদি ইভি3 প্রসেস করতে চান, অবশ্যই ইভি3 প্রসেস করে এরকম কোনো প্রতিষ্ঠানটা বিভিন্ন অ্যাটর্নি হতে পারে অথবা কনসালটেন্সি ফার্ম হতে পারে, তাদের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন। তো এখনকার সময়ে যে একটা মিথ, সেটা হচ্ছে সবাই বা অনেকেই বলে যারা যেসব প্রতিষ্ঠানগুলো প্রসেস করে যে বাংলাদেশ থেকে বর্তমানে যদি কাউন্সিলর প্রসেসে ইভি3 প্রসেস করতে যায় তুলনামূলক এখন সময় অনেকটা বেশি লাগবে। কারণ আগে প্রথম পার্টে আপনি যদি এলসি অ্যাপ্রুভালে আপনার সময় লাগতো প্রায় 6-7 মাস, এখন সেটা প্রায় 12-13 মাস হয়ে যাচ্ছে। আবার যদি অডিটে পড়ে তাহলে অলমোস্ট প্রায় 15-16 মাসও হয়ে যেতে পারে। এরপরে আপনার I-140 যদি আপনার প্রিমিয়ার প্রসেসে নেন তাহলে অনেক কম সময় হয়ে যাবে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। I-140 পাওয়ার পরে আপনাকে বিশাল একটা ওয়েটিং পিরিয়ড আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে আপনার ভিসা বুলেটিংয়ে আপনার সাবমিশনটা কারেন্ট আসা পর্যন্ত বর্তমান সময়ে এটা অনেক অলমোস্ট 3 বছরের আপনাকে ওয়েটিং পিরিয়ডে বর্তমান সময় অনুযায়ী 3 বছর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কত প্রায় 3 মাসও এটা একটু বাড়ে নেই। তো যদি 3 মাসও ভাবে না বাড়ে তাহলে এটা আগামী 3 বছরটা কতদিন লাগতে পারে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে এখনকার সময় অনুযায়ী যদি বলা যায়, এই অনুযায়ী যদি ধরা হয় তাও অলমোস্ট আপনার কমপ্লিট একটা প্রসেস করতে অলমোস্ট 5 ইয়ার্স টু মাস্ট লাগবে, লেগে যাবে। তারপরও আপনার হচ্ছে কারণ আমরা এখনও বর্তমানে অনেককেই আমরা দেখছি যে যাদের 2020-এ অ্যাপ্লিকেশন হচ্ছে তাদেরকে হয়তো বা কিছু এখন ইন্টারভিউ জন্য যারা ডাকছে, বা যারা 2020-এ শুরু করছে তাদেরকে এখন ডাকা হচ্ছে, বা কিছু অলরেডি ইউএসএ ভিসা হয়েছে এবং গেছেও। তো এই প্রেক্ষিতে আপনার যখন একটা কাজে নামবেন আপনাকে অবশ্যই প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে, কারণ আপনি যখন একটাতে ইনভলভ হয়ে যাবেন আপনি তখন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। কারণ বেশিরভাগ কোম্পানিরই যখন আপনি প্রসেসিং শুরু করবেন রিফান্ড পলিসি নাই বললে চলে, বা রিফান্ড পাবেন এরকম সম্ভাবনা খুবই কম, কারণ তারা আপনার হয়ে কাজটা করবে। এক্ষেত্রে যে অ্যাটর্নির ফি ওরা বেশিরভাগ ক্ষেত্রে তারা রিফান্ড দিবে না, এরকমই হয়। তো আপনাকে অবশ্যই মিনিমাম 5 বছর, সর্বোচ্চ আরও বেশিও রাখতে পারে, কারণ যদি গত 3 বছরের ভিসা বুলেটিনে ডেট আগায় নেই, ওভাবে আগায় নেয় অলমোস্ট 2 থেকে 3 সপ্তাহ আগাইছে। 3 মাসে যদি 2-3 সপ্তাহ হয় তাহলে আপনার ওভারঅল এই 3 বছরে কভার করতে না জানি কতটুকু লাগে, হয়তো বা 5 তো মিনিমামই লাগবে, এটা বলার অপেক্ষায় রাখে না। তারপরেও অনেকে দেখেছি ভিসা বুলেটিনে কারেন্ট হওয়ার পরও ইন্টারভিউর জন্য আরও অনেক প্রায় 1 বছরের বেশি ওয়েট করতে হয়। তো এটা অবশ্যই আপনাকে যদি আপনার এটার মধ্যে ইনভলভ হওয়ার চিন্তা থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা মাথায় নিয়ে নামতে হবে। তারপর একটা কথা হচ্ছে, যদি কারো যোগ্যতা অভাবে থাকে, গ্র্যাজুয়েশন থাকে, ইভেন হচ্ছে আইএস স্কোর থাকে, কেউ যদি স্কিল ক্যাটাগরিতে যদি শিফট হতে পারেন তাহলেও খারাপ না, ওটা অবশ্যই এখন বর্তমানে কারেন্ট আছে। কারণ স্কিল ক্যাটাগরিতে এলসি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে আর ওয়েটিং পিরিয়ড যে সময়টা এটা পার করতে হবে না, বা স্কিল পিরিয়ডে আপনার জব অ্যারেঞ্জ করা এটা অবশ্যই টাফ, এটা নিজ যোগ্যতা বা নিজ দক্ষতায় ওভাবে অ্যারেঞ্জ করতে হবে। আর অবশ্যই যে প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন তাদের রিফান্ড পলিসি, তাদের পেমেন্ট সিস্টেম আমটা কেমন এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এর আগেও বলছি যে আপনার বাংলাদেশ থেকে কয়েকটা প্রতিষ্ঠান এখন বর্তমানে কাজ করে, অনেকে দেখলাম যে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ ব্যক্তি হিসাবেও কাজ করে। ইভেন আমি ইউএসএতেও দেখছি যে অনেকে একদম
যারা ইয়েতে ইউএসএ থাকে তাদের পরিচিত হয়তো কেউ গেছে কোনো অ্যাটর্নির মাধ্যমে, তারা হয়তো পরবর্তীতে ওই অ্যাটর্নির সাথে লিঙ্ক আপ করে তারা নিজেরাই প্রসেস করার চেষ্টা করতেছে। আসলে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, ইভেন আমরা প্র্যাকটিক্যালি দেখছি ইন্ডিভিজুয়ালে আপনি একজনকে জমা দেওয়ার জন্য দিচ্ছেন, মনে ধরেন এখন দিলেন, সেখানে তারা হচ্ছে তার প্রফেশন মিট আপ করে সে হয়তো হ্যালি করলো বা ঠিকমতো আপনার এটা ফলো আপ করলো না। দেখা যায় এমনও হয় যে আপনি এখন দিচ্ছেন, সেটা এখন বর্তমানে হচ্ছে মে মাস, 24শে মে মাস, হয়তো সে আপনার 6 মাস 1 বছর নিজের কাছে রেখে দিল, বা আপনার যে একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট আপনার থেকে নিল, হয়তো ওটা সঠিকভাবে ইউটিলাইজ করেননি। তো সে হয়তো 6 মাস 1 বছর আপনার এলসি সাবমিটের আগেই সময়টা নষ্ট করে দিল। তো এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আবার আসলে অনেকে আছে ফেকও আমরা অ্যাভেলেবেল পাইছি, যে আসলে অনেকের থেকে নিয়ে ওভাবে ফাইল সাবমিশন দেয় নাই, বা আসলে এখানে যখন আপনি ফাইলটা নেবেন এর সাথে বড় একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিতে হয়। তো যদি ধরেন আপনার 5 লাখ টাকা করে নেন, 10 জন থেকে নিল 50 লাখ টাকা, হিউজ একটা অ্যামাউন্ট। তো ইন্ডিভিজুয়ালি এই প্রবলেমগুলো হয়। যদি ইন্ডিভিজুয়ালি কাউকে দেওয়ার ক্ষেত্রে নিজের অবশ্যই সেফ সাইডগুলো বিবেচনা করবেন, যে লোকটার সাথে আপনার সম্পর্ক কেমন, বা লোকটা আদৌ কতটুকু আছে। অনেক ইউএস ইউএস গ্রিন কার্ড দ্বারা এই কাজগুলো করে, ইন্ডিভিজুয়াল করে, কিন্তু ইন্ডিভিজুয়াল করলেও আপনি তার থেকে ইউএসএ গিয়ে আপনি টাকা তুলবেন, বা একজনের কাছে টাকা চলে গেলে এটা তোলাটা সর্ট অফ। এর তুলনায় প্রতিষ্ঠানগুলো কিছুটা ফ্লেক্সিবল আমার থেকে মনে হয়, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালকে আপনার একটা নক করলে সে ইনস্ট্যান্টলি কোনো অ্যান্সার করতে পারবে না। যদি আপনার যে কোনো প্রতিষ্ঠানকে নক করলে হয়তো আমাদের দেশে দিন এবং ওখানে রাত, তো হয়তো বা রাতে নক করলে টাইম টু টাইম হয়তো অনেকটাই অ্যান্সার পাওয়া যায়। তো এটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার একটা কোশ্চেন করলে সে ইন্ডিভিজুয়াল ওভাবে আপনাকে অ্যান্সার করতে পারলো না বা করলো না, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ যখন এখানে আপনার এমন দেখবেন যে যখন আপনি তার সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করতেছেন, তখন আপনাকে ফোন করলে পাবেন, মেইল করলে সাথে সাথে রিপ্লাই হবে। যখন আপনার তার সাথে ইনভলভ হয়ে যাবেন, তখন আসলে তার সাথে তারও ওভাবে হয় না, কারণ আপনার এটা লং একটা পিরিয়ড, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আপনারও তো জানার ইচ্ছে তৈরি হবে যে আমার এটা কী অবস্থা, প্রতিনিয়ত আপডেট নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তার দ্বারা প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে আপনাকে আপডেট দেওয়া সম্ভব হয় না, তারও একটা প্রফেশনাল লাইফ আছে, প্রফেশনাল ব্যাপার আছে। কারণ সে যারা ইন্ডিভিজুয়াল করে তারা পার্ট টাইম হিসাবেই করে, তার কাজের সাথে সে এটাকে একটা ইনভলভ নিয়ে একটা কাজ করে সে এক্সট্রা আর্নিংয়ের ব্যবস্থা করতেছে। তো এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অবশ্যই মাথায় নিয়েই করতে হবে যে সে ঠিকমতো রেসপন্স করবে না। ইভেন আমি ইউএসএতে একজনের সাথে কন্ট্যাক্ট করছি, যে আপনি জাস্ট আলাপের ক্ষেত্রে, যে ইন্ডিভিজুয়াল একজনের সাথে আলাপ করার প্রেক্ষিতে উনি আমাকে এরকম করছে যে আপনার ফার্স্ট একটা পেমেন্ট দিবেন, দেওয়ার পরে আমাকে 2 বছর কোনো ফোনে করতে পারবেন না। এটা ব্যাপারটা স্ট্রেঞ্জ। আমি টাকা দেবো থাকে কিন্তু ফোনও করতে পারবো না। তো ইন্ডিভিজুয়ালগুলোর ক্ষেত্রে বেশি এরকমও হয়ে থাকে। তো এই তুলনায় আপনাকে প্রাতিষ্ঠানিকগুলো রেসপন্সটা খুবই ভালো পাবেন। তারপর প্রতিষ্ঠানকে ইনভলভ করা, প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ প্রতিষ্ঠানের বেজ ইউএসএ কেন্দ্রিক। তো এক্ষেত্রে যদিও ইউএসএ প্রতিষ্ঠান ফেক করা বা ফেক হওয়া এটা সম্ভাবনা খুবই কম, তারপরও একটা প্রতিষ্ঠানের হিস্ট্রি, রেপুটেশন এবং রিকমেন্ডেশন এগুলো বিবেচনা করেই আপনার তাদের সাথে ইনভলভ হওয়া উচিত। আর এখন বর্তমানে সময়টা অনেক বেশি লাগতেছে, এটার ক্ষেত্রে বেশি প্রতিষ্ঠানগুলো বলতেও চায় না। তো এর বাইরেও আপনার একটা কাছে যারা এটার সাথে ইনভলভ হতে চান, আপনি দেখবেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ আছে, এখানে প্রতিনিয়ত মানুষ ডিসকাস করতেছে কারা কে কী অবস্থা আছে, কার কী প্রবলেম, এগুলো একটু ফলো আপ করার চেষ্টা করেন। দেখবেন যে এতে আপনার একটা ভালো একটা অভিজ্ঞতা তৈরি হবে। ইভেন অনেকে প্র্যাকটিক্যালি করছে বা বিভিন্ন স্টেজে আছে, অনেকে সাকসেসফুল হয়েছে। তো বিভিন্ন দাপের মানুষের সাথে আপনি কনসার্ন করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কারো যদি আপনার B1 B2 ভিসা থাকে, তাহলে আপনি যদি অ্যাডজাস্টমেন্টের স্ট্যাটাসটা করার ট্রাই করেন, তাহলেও নট ব্যাড, তুলনামূলক কিছুটা সময় কম থাকবে। ইভেন আপনার হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকবে, কারণ যখন ইন্টারভিউ ফেস করবেন, এখান থেকেও আমরা এখনও শুনি না যে বাংলাদেশ থেকে ঢাকায় ইন্টারভিউতে রিজেক্ট ওরকম হয়েছে।
তবে তুলনামূলক যখন আপনি ইউএসএ থেকে করবেন আমার মনে হয় বা ওভারঅল সব মিলে এখানে ইন্টারভিউ যে ওয়েটিং ফিটা এটা কিছুটা কমবে। তবে একেবারে যে আপনার আর সাবমিশনের জন্য যে কারেন্ট রেফার ব্যাপার আছে যে ওয়েটিং ফিটা এটা আপনাকে অবশ্যই ফিল আপ অবশ্যই ওয়েট করতে হবে। আবার এও একটা ব্যাপার আছে অনেকে দেশে আসলে প্ল্যান করে করা উচিত। যখন যদি আপনার B1 B2 ভিসা থাকে আর আপনি যদি এখান থেকে করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্ল্যান করে করতে হবে। আপনি সময়টা কীভাবে পাস করবেন। তো এটাকে জানার জন্য আপনার প্ল্যান করে আগাতে হবে যে আপনার এটাকে ফন্ডে যাবেন বা অন্য কোনো টার্মসে আপনি ঢুকতে পারেন কিনা। অনেকে E2 যেটা E2তে ইনভেস্টর ক্যাটাগরি যেটা গ্রিন কার্ড না, তাও এখানে একটা বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। তো এটাতে আপনারা অবশ্যই অ্যাটর্নির সাথে কনসার্ন করে বা নিচে ভালো করে নলেজ গ্যাদার করে আপনাকে সামনে এগোতে হবে। তো আশা করি EB3 নিয়ে সংক্ষেপে একটা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখনকার সময় অনুযায়ী। আর আপনারা এর প্রেক্ষিতে যদি কোনো কোশ্চেন অ্যারেঞ্জ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমরা চেষ্টা করবো আমাদের যথাসম্ভব অ্যান্সার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।